এই সুন্দর অনুষ্ঠানে আপনারা স্টেট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল আপনারা যে চমৎকার একটা ব্যবস্থা করেছেন তার জন্য আপনাদের প্রথমেই আমি জানাই ধন্যবাদ। এবং আমার শারীরিক অসুস্থতা এতটাই যে আমি মাঝখানে সুস্থ থাকলে আবার নিউরোসায়েন্সে ভর্তি হয়ে আমাকে ওই হিউম্যান ব্লাড থেকে ইমিউনোগ্লোবিন ইঞ্জেকশন নিতে হয়, কখনো কোনো মাসে 12টা, কোনো মাসে 6টা। কিন্তু আমি যখন সিমিতের মুখে শুনলাম যে আপনারা আসছেন, এতটা যে পূর্বতন সরকারের যে একটি সংগঠন ছিল সেই সংগঠনের দ্বারা এতটা অত্যাচারিত হয়েছেন, যেভাবে আপনাদের কর্মচারী জীবনে অন্ধকার নামিয়ে এনেছিল আপনারা করছেন, এবং বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্বপনদা নিজে উদ্যোগ নিয়েছেন, তখন আমি ঠিক করলাম যতই শরীর খারাপ হোক আমি এই অনুষ্ঠানে আসবো। সেই কারণে আমি অনুষ্ঠানে আসবো। যে কথা উনি বললেন সভাপতি, আপনার নামটা ডক্টর নারায়ণ বাগ, আপনারা খুব গুণী মানুষ, আপনাদের বক্তব্য খুব পরিষ্কার থাকে, এতটা বলেছেন যে আমার আর বলার অপেক্ষা রাখে। আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি। 2010 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা পশ্চিমবাংলার একটা ধূমকেতুর মতো নাম প্রত্যেকটা মানুষের মনে মনে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটা সভা করেছিলেন বারুইপুরে, সম্ভবত 2011 নির্বাচনের ঠিক কিছুদিন আগে। সেখানে 5 জন লোকের নাম উনি বলেছিলেন। মৃগেন মাইতি, যিনি ইউনিফাইড ফেডারেশন করতেন, সব বড় সংগঠন ছিল, তারপরে মঙ্গলময় ঘোষ, মনোজ চক্রবর্তী, আমি দেবাশিস এবং জিতেন ঘোষ, এই 5 জনকে মঞ্চে নিয়ে বলেছিলেন যে আপনাদের আন্দোলন করতে হবে না কর্মচারীদের। আমি রেলমন্ত্রী ছিলাম, রেলের বোনাস দিয়েছি, রেলের কর্মচারীদের আন্দোলন করতে হয়নি, আমার সঙ্গে কথা বলেই আমি মিটিয়ে দিয়েছি। এই যে 5 জনকে আমি ঘোষণা করলেন নিজেই না, এই 5 জন আপনাদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র বজায় রাখবে। আপনাদের দাবি দেওয়া নিয়ে আপনাদের পেশাগত জায়গায় যে অত্যাচার কিংবা যে অবিচার হচ্ছে এগুলো দূর হবে, এদের সঙ্গে আমরা যোগাযোগ নেব। আমাদের মধ্যে তখন অনেকেরই মনে হলো রে বাবা এত বিরাট ব্যাপার হলো, কারণ কোঅর্ডিনেশন কমিটিকেই বামফ্রন্টটা খবর মদত করতেন, আমরা যখন ডেট চাইতাম পেতেন। কিন্তু বামফ্রন্ট সরকারের একটা কথা হচ্ছে, বামপন্থীদের হচ্ছে ট্রেডমেন্টটা মূল কথা, ওরা ট্রেডমেন্ট সংগঠনকে সেই রকম গুরুত্ব দিয়েছিলেন। আমরা ভাবলাম তাহলে বোধ হয় আমাদের ক্ষেত্রেও একটা নজির সৃষ্টি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হলেন, প্রথম 2-3 দিন নোটালটায় আমাদের ডাকলেন, তৃতীয় মিটিংয়ে এসে বললেন যে তখন সালটা হবে 2012 হবে সম্ভব। উনি বললেন যে আপনাদের তো দিয়ে দিতে চাই, কিন্তু টাকা কোথায়, আপনারা আমাদের বলে দিন যে কি করে আমরা অর্থ সংগ্রহ করব। অনেকে অনেক কথা বললেন, বলছে সরকারি দপ্তরে শনিবার ছুটি যেমন থাকে সরকারি গাড়িগুলো ব্যবহার কমিয়ে দিন, অযথা বিদ্যুৎ যেন ব্যবহার না হয়, নানা প্রস্তাব অনেকে অনেক রকম দিলেন। আমি তখন বললাম যে আমার একটা কথা আছে, চিফ সেক্রেটারি ছিলেন এবং চিফ মিনিস্টার দুজনে, মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সরকারি কর্মচারী, আপনি প্রকল্প আপনার যা সরকারের থাকবে, আমাদের কাজ হচ্ছে সেটা রূপায়ণ করা। এবং আপনি মাটি মানুষের কথা বলেছেন, সেই মাটির মানুষ যারা যারা প্রান্তিক মানুষ, যারা যে মানুষদের এটা প্রয়োজন তাদের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া, সার্ভিসটা দেওয়া আমাদের কাজ নয়। সরকার কোথায় অর্থ পাবে, কোথা থেকে অর্থ সংগ্রহ করবে সেটা করে দেওয়া। এটা করলে তো আপনার কাছে আমাদের দাবি দেওয়া চাইতে হতো না, আমরাই তো আমাদের অর্থ সংগ্রহ করে দিয়ে যেতাম। তখন উনি আমার উপর একটু রেগেও দিয়েছিলেন, কিন্তু আমি বলে দিয়েছিলাম, কারণ তখন ততক্ষণেই 25% ছাড়িয়ে গেছে দিয়ে। তারপরে আপনাকে বললাম যে কোর কমিটিটা হয়েছিল, সেই কোর কমিটির 5 জন কনভেনার আমি অন্যতম আহ্বায়ক ছিল। আর কেউ বলেনি, কেউ প্রতিবাদ করেনি, সবাই মুখ বন্ধ করেছিল, আমি বলেছিলাম। এবং মহাকরণে আমি একটা মিছিল করেছিলাম, সেই মিছিলে আমাদের দাবি ছিল যে 34% বোনাস দিয়ে পিছিয়ে গেছি। আমি জানি আপনি খুব আর্থিক সম্পদে আছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ আপনার ঘরে 1 লক্ষ কোটি টাকা দেনা নিয়ে আপনি বসেছেন, অন্তত কিছু দিয়ে দিন।
কর্মচারীদের কাছে আমরা যে আপনি যে কর্মচারীদের কথা ভাবেন, কর্মচারীদের প্রতি আপনি সহানুভূতিশীল, এটা প্রমাণ হবে। এবং সেটা মুখ্য সচিবের কাছে আমরা মিছিল করে সেই বিবরণটা দিয়েছিলাম। কোনো ধর্ণা নয়, কোনো ঘেরাও নয়, কোনো প্রতিবাদ মিছিল করা নয়, কিছু নয়, আমরা আবেদন করার জন্য দিয়েছিলাম। তখন আমাদের সংগঠনকে পর্যবেক্ষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই সেই পার্থ চট্টোপাধ্যায়, এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, বলাও যায় না। বৃদ্ধস্ব তরুণী ভার্যা বলে একটা কথা আছে, এই বৃদ্ধস্ব তরুণী প্রেমিকার পাল্লায় পড়ে লোকটার রাজনৈতিক জীবনটাই শেষ হয়ে গেল। তো সেটা অন্য কথা। পার্থ চট্টোপাধ্যায় আমায় ডেকে বললেন, আমি শুনলাম আপনি নাকি মহাকরণে একটা মিছিল করেছি, আপনি স্বাস্থ্য ভবনও করেছেন। হ্যাঁ, করেছি। আপনি এগুলো কী করে করতে পারলেন? আমরা বলেছি না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম আন্দোলন করা যাবে না। আমি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করিনি, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। অন্যান্য সংগঠন, কোঅর্ডিনেশন কমিটি, বিভিন্ন রং বেরঙের সংগঠন, তারা ধর্মঘট করছে, বিক্ষোভ করছে, আমরা সেগুলোর মধ্যে না গিয়ে আমরা একটা আবেদন করেছি। আপনি এটাও করতে পারবেন না। আপনার শুনুন পার্থদা, পেটে গামছা বেঁধে খালি পেটে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ আর যে বলুক আমি বলতে পারবো, তাতে যদি আমাকে আপনারা তাড়িয়ে দেন আমি চলে যেতে রাজি। আপনি আমায় কি করতে পারেন? বড় জোর বদলি করে নর্থ বেঙ্গলে পাঠাতে পারেন, আমার চাকরি তো খেতে পারবেন না। আমার বিরুদ্ধে কোনো কালো দাগ, লাল দাগ আপনি দেখাতে পারবেন না। আপনাকে বলছি পার্থদা, আমার আর চাকরি বেশি দিন নেই, কিন্তু আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে অফিসার আনবে, সে অফিসার এখনো বিশ্বে জন্মায়নি, পৃথিবীতে জন্মায়নি, আর জন্মাবেও না। কোনো দাগ আমার বিরুদ্ধে পাওয়া যাবে না, তাই আমি কোনো ভয় পাইনি। তো উনি তখন বলেন, আপনি বড্ড গোয়ান, আপনাকে তো নিয়ে পাওয়া যাচ্ছে না, সিএম রেগে গেছে। না, সিএম রেগে গেলে আমার কিছু করার নেই, আমি দুঃখিত। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে আমি ঠিক করলাম, এতগুলো কথা বললাম কেন আপনাদের জানাতে, যে এখানে আর সংগঠন করা যাবে না। এই যা শুরু হয়েছে, এবং তারপর শুরু হয়ে গেছে লুটমারের রাজত্ব। একটা ট্রান্সফার করা হবে, ট্রান্সফার করার আগে তাকে ফোনে বলছে 50,000 টাকা দিয়ে দেন, বাকিটা পরে দেবো। এই তো শুরু হয়ে গেল। তখন আমি বললাম যে বাপরে বাপরে, কোন সংগঠন জন্ম দিল এটা? তখন আমি ধীরে ধীরে ঠিক করলাম, 2013 সাল আমার চাকরি জীবনের শেষ বছর। মনে রাখবেন, তখন পেনশন করার কাজে কর্মচারীরা নিযুক্ত থাকে, যখন 6 মাস 7 মাস আগে, তখন আর তারা দাবি দেওয়ার কথা ভাবেনি। ঠিক সেই সময় আমি তদানীন্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয়, যার সঙ্গে স্বপনদার অত্যন্ত নিবিড় সম্পর্ক, ভারতীয় জনতা মজদুর মোর্চার স্বপনদা যার মাথায় বসে আছেন, রাহুল সিনহা মহাশয় তার সঙ্গে সমর্থন করে, তার সমর্থনে তিনি এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে গেছেন। কারণ এই সংগঠনটা এক সময় ভালো চলেছিল, শঙ্করদার করে ছিলেন নেতৃত্ব, কিন্তু তিনি মারা যাওয়ার পর সংগঠনটা প্রায় উঠে গিয়েছিলেন। স্বপনদা আবার তার হালটা ধরেছেন। আমি স্বপনদাকে এই জন্য, তার এত ব্যস্ততার মধ্যে একটা বিজি প্র্যাকটিশনার, যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অফিসের বিভিন্ন ডিসপিউটগুলো মেটাতে হয়। এবং আমি ওনার বাড়িতে শুনছিলাম যে উনি কন্টেম্প মামলাতে যখন সরকার ফেঁসে যায়, কেন্দ্রীয় সরকার তো ওনাকে ধরে, মানে উত্তরপ্রদেশ যেমন এনকাউন্টার স্পেশালিস্ট, ওনাকে কন্টেম্প স্পেশালিস্ট হিসেবে বলা হয়। উনি সেইভাবে সরকারকে বাঁচান, এবং তার জন্য ওনাকে সরকারের সঙ্গে বসতে হয়, বিভিন্ন সময় কনফারেন্স করতে হয়। এত ব্যস্ততার মধ্যেও তিনি মজদুর মোর্চার দায়িত্ব নিয়েছেন। আমি খুব ভালো লেগেছে, আর এইরকম একজন গুণী মানুষের হাতে যাওয়া দরকার। কারণ মজদুর বলতে আমরা যা দেখি, যা চেহারা দেখছি, সরকারি কর্মচারী নেতার যা চেহারা দেখলাম, তাতে এই ধরনের মানুষ যত এগিয়ে আসবে, যে সেক্টরে আসবে সেই সেক্টরের উন্নতিটা অবনতি নিশ্চিত। তো সেইখানে আমি তখন রাহুল সিনহা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করি, বললো সামনে নির্বাচন, দেবাশিসদা আপনার নাম আমি অনেক শুনেছি, খুব ভালো লাগলো আপনি এসছেন। আমি তখন বিভিন্ন আলোচনা হচ্ছিল, আমি বলেছিলাম যে দেখুন রাহুলদা, ভারতীয় মজদুর সঙ্গে সঙ্গে আমরা যুক্ত হতে পারি না। তার কতগুলো কারণ আছে। একটা কারণ হলো, ভারতীয় আমরা সরকারি কর্মচারী, আমরা কিন্তু মজদুরদের মজুরিটা ঠিক করে দিই, মজদুরদের সার্ভিস কন্ট্রোলটা আমরা করি। আমরা মজদুরদের সঙ্গে থাকি কী করে, যাদের আমরা নিয়ন্ত্রক তাদের আমরা থাকি কী করে। এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই কিন্তু রায়ের একটা কথা বলা হয়েছে, যে আমরা প্রোডাকশন ওরিয়েন্টেড নই, যে একটা কারখানায় প্রোডাকশন হবে, একটা শিল্পের প্রোডাকশন হবে, তার লাভ লোকসান থাকবে, সেই অনুযায়ী তাদের দাবি দেওয়া মেটানো থাকবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, এরা হচ্ছে
ওয়েলফেয়ার স্টেটে ওয়েলফেয়ার এমপ্লয়ি, এদের সঙ্গে মালিক শ্রমিকের সম্পর্ক নেই, এদের সঙ্গে মুনাফা লোকসানের সম্পর্ক নেই। কাজে সরকার তাদের একটা রুল দ্বারা তাদের চুক্তি করে, একটা চুক্তি হয়, রুলটাই হচ্ছে চুক্তি, যে তাকে পে দেওয়া হবে, বিভিন্ন অ্যালাউন্সেস দেওয়া হবে, তার মধ্যে ডিএমএস অ্যালাউন্স একটা, যেটা নিয়ে মামলা হয়েছে। এবং এই ফলে এদের সঙ্গে আপনার যা চুক্তি হবে, যা কথা হবে আপনাকে দিতে হবে, এর সঙ্গে আপনারা গুলিয়ে ফেলবেন না। সেই কারণে আমি বললাম যে মজদুর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যাওয়াটা একটু অসুবিধা। তৃতীয় কথা হলো আমাদের ডিএ, আমাদের পে কমিশন, আমাদের এলটিসি, আমাদের বিভিন্ন সুযোগ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, এইগুলো সেটেল করার সময় আমাদের কোনো ট্রেড ইউনিয়ন লাগে না। অনেক জায়গায় আছে না ত্রিপাক্ষিক দ্বিপাক্ষিক চুক্তি হয়, যেখানে শ্রমিক পক্ষের প্রতিনিধি থাকেন, মালিক পক্ষের প্রতিনিধি থাকেন, আবার এখন তো সরকার পক্ষের প্রতিনিধি থাকেন। এই যে চুক্তি হয় আমাদের সেগুলোর মধ্যে আসে না, আমাদের কোনো পাক্ষিক ব্যাপার নেই। সরকারের সঙ্গে সরকারি কর্মচারী, মাঝে কোনো লোকের অস্তিত্ব নেই, সে যে ট্রিটমেন্টই হোক, আমরা এটা করতে পারি না। রাহুল সিনহা কিন্তু এটা বুঝিয়েছিলেন, বলেছিলেন বিজেপি তো কোনো সরকারি কর্মচারী সংগঠনকে কিংবা কোনো ট্রেডকে এইভাবে অনুমোদন দেয় না, আমাকে সময় দিয়ে। এবং আমরা কৃতজ্ঞ রাহুলদার কাছে। রাহুলদা দিল্লিতে বারবার গিয়ে শেষে 2024 অক্টোবরে এসে বলল দেবতা আমি আদায় করে নিয়েছি, আমরা আপনাদের পেছন থেকে সমর্থন করবো। আমরা বলুন ভারতীয় জনতা পার্টির সংগঠন, কিন্তু আমরা মনে করছি পশ্চিমবাংলার মাটিতে সরকারি কর্মচারীরা যেভাবে আজকে শোষিত হচ্ছে এবং যেভাবে অত্যাচারিত হচ্ছে, কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের দ্বারা তার রিপ্লেস করা সম্ভব না, যদি না পেছনে কোনো একটা রাজনৈতিক দল থাকে। আমরা সেই রাজনৈতিক দল হিসাবে অনুঘটকের কাজ করবো, বাকিটা ওরাই করবে। ওরা আমাদের মেম্বার, আমাদের কমিটি মেম্বার টেম্বার কিছু হবে না, এই বলে রাহুলদা কিন্তু সেদিন করে নিয়েছিলেন। 2015 সালের 27শে জানুয়ারি সরকারি কর্মচারী পরিষদের জন্ম হলো। জন্ম হওয়ার পরে যা হয়, প্রথমে চলতে গেলে একটা অসুবিধা হয়। 2016 সালে আবার আমাদের 27শে জুলাই নতুন করে হলো, তারপর থেকে আমাদের যাত্রা শুরু হলো। এগুলো আপনাদের বললাম কেন, আপনারা অফিসার সদস্য আপনাদের কাছে অনেকেই আসবে। 4 তারিখ 12টা পর্যন্ত যার গায়ের পতাকা ছিল লাল রঙের পতাকা পরত, যে দুদিন আগে টিভিতে বসে নরেন্দ্র মোদী স্বৈরাচারী, কর্মচারী বিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী বলে গলা শির ফুলিয়ে অনেক কিছু টিভিতে হাত পা ছুঁড়ে বকম করলেন, তারাই 4 তারিখের বিকেল 4টার পর হঠাৎ একটা গেরুয়া পাঞ্জাবি পরে কপালে একটা গেরুয়া তিলক লাগিয়ে রাতারাতি রাষ্ট্রবাদী হয়ে রাস্তায় নেমে পড়লেন, সব জায়গায় ঘুরতে শুরু করলেন। এবং আরো অনেক যারা বলে আমরা আরএসএস এর সঙ্গে যুক্ত আছি বলে গত 15 বছরে যাদের কোনো অস্তিত্বই দেখা যায়নি, তারাও রাস্তায় নেমে পড়লেন। এইভাবে মানুষের মধ্যে একটা কর্মচারীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। আমরা কিন্তু এদের প্রশ্নের কোনো জবাব দিইনি। আমরা মনে করি যে লক্ষ্য যদি ঠিক থাকে, আমাদের যদি আদর্শ ঠিক থাকে এবং আমাদের সঙ্গে যদি কর্মচারী থাকে, তাহলে আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যিনি সরকারে থাকুন না কেন, আমাদের সঙ্গে যদি কর্মচারী থাকে, আমাদেরকে তারা স্বীকৃতি দিতে বাধ্য হবে, আমাদের বাদ দিয়ে তারা কোনো কাজ করতে পারবে না। আমরা কিন্তু এটাকে নিরাটভাবে বিশ্বাস করি। এবং আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করবেন, এই যে ডিএটা দেওয়া হচ্ছে, এই ডিএ এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্ডার করেছেন, অনেক প্রতারণা করেছেন। আমি একটু আগে পোর্টালে বলছিলাম যে 10 বছর মামলাটা ডিএতে করা হয়েছে। 10 বছর তিনি একটা অর্ডার দিলেন গ্রুপ এ বিসি অফিসারদের, আরো 2 বছর প্রভিডেন্ট ফান্ডে লক করে রাখা হলো। তাহলে 12 বছর আপনি আপনার প্রাপ্য টাকাটা 2009-এ এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2015, এই 141 মাসে যে টাকাটা আপনি কিন্তু পাচ্ছেন না, আপনাকে লক করে রাখতে হবে। 12 বছর হয়ে গেল। এটা এক ধরনের বলে আমি তো দিয়ে দিলাম, এটা একটা প্রতারণা হলো। কলকাতায় আমরা যারা আছি, কলকাতা নিউজ কর্পোরেশন আন্ডারে তাদের আজও কিন্তু বকেয়া টাকাটা দেওয়া হয়। এই জিনিসগুলোর সঙ্গে সরকারের কি একটা অসুবিধা হতে তারা দিতে পারেনি। এবং 141 মাস হিসাব না করে জাস্ট 48 মাসে হিসাব করে তারা একটা বকেয়া দিলে, এবং তার হিসাবটার মধ্যে অনেক কারচুপি আছে। হিন্দু মানবতা কমিটি যেটা সুপ্রিম কোর্ট করে দিয়েছে, সেই জাস্টিস রিটায়ার্ড জাস্টিস হিন্দু মানবতা কমিটির সুপারিশের কাছে আমাদের সংগঠনের তরফ থেকেও বক্তব্য রাখা হয়েছে, এগুলো তুলে ধরা হচ্ছে। তো আপনারা তাদের কাছে বলবেন
যে আপনারা তো অনেক কথা বলছেন, আমি আসল দুলালের তাল মিশ্রি এই লোগোটা দেখে কিনবেন, নকল হইতে সাবধান, এরকম তো আপনারা অনেক কথা শোনেন। কিন্তু ওসব কথা না বলে আপনারা বলুন যে ডিএ আন্দোলনে আপনারা কি করেছেন, আপনারা ডিএ আন্দোলন যা করার ক্ষেত্রে আপনাদের কি অবদান আছে। 2015 সালের ডিসেম্বর মাস থেকে আজ পর্যন্ত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে অর্ডার বেরোলো তাতে আপনাদের নামটা কোথায়, আপনারা কোথায় মামলা করেছেন? মামলা 3টে সংগঠন মূলত করেছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং আমরা সরকারি কর্মচারী পরিষদ। আমরা বরাবর নিজেদের স্বতন্ত্রভাবে মামলাটা করেছি এবং আপনাদের কাছে খুব জোর গলায় বলছি, হাইকোর্টে যখন মামলাটা এসেছিল আমরা কিন্তু সিপিআইএম এর প্যানেল লয়ার কল্যাণ বসুকে অ্যাপয়েন্ট করেছিলাম। বুঝে দেখুন, আদর্শগতভাবে পুরো বিপরীত। আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠন সমর্থিত, আর সিপিআইএম এর কল্যাণ বসু তিনি বলেছিলেন যে আমার কাছে প্রফেশনটা আগে, সর্বদরকার যেমন আমার কাছে প্রফেশন আগে, আমার কাছে দল আগে না। বিকাশ দেবো বলছিল, কল্যাণ তুমি বিজেপি সংগঠনের লড়াই করছো? হ্যাঁ, বিকাশ লড়ছি। আমার কাছে তো এটা দেখতে হবে না, ওরা পাচ্ছে না ওদের ন্যায্য দিদি, ন্যায্য প্রাপ্যটা আমি সেটাই চেষ্টা করছি। এবং কল্যাণবাবু এত চমৎকার সওয়াল করেছিলেন, হরিশ্চন্দ্র যে রায়টা দিয়েছেন, অতগুলো ঐতিহাসিক রায় দিয়েছে ডিএ সম্পর্কে, ডিএ অধিকার, এই অধিকারকে কেড়ে নেওয়া যায় না। এই কথাটা হরিশ্চন্দ্র রবীন্দ্রনাথ সামন্ত যে অর্ডারটা দিয়েছিলেন, আপনারা জেনে রাখবেন যে সে বছর 2022 সালে হাইকোর্ট প্রত্যেক সময় 25টা সেরা মামলা হলে তার একটা তালিকা করে। সরকারি কর্মচারীদের ওই ডিএ আন্দোলনে মামলাটাই 25টার মধ্যে ইনক্লুড হয়েছিল, যার মধ্যে পরিষদের ভূমিকা সর্বাধিক কল্যাণবাবুর মতন একজন আইনজীবীকে নিয়ে আমরা করতে পেরেছি। এরপরে হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আসার সময় দেখলাম যে ব্যারিস্টারদের টাকাটা আমরা করতে গেল, কারণ সুপ্রিম কোর্টে আমাদের 3জন উকিলকে বহন করতে হচ্ছে। একজন ব্যারিস্টার থাকবে, আগে দিল্লিতে আবার সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অন রেকর্ড থাকে, হ্যাঁ, A1 না হলে কিন্তু আপনি মামলা করতে পারবেন না। এবং দিল্লিতে A1 পরীক্ষা দিয়ে তারা সিলেক্টেড হয়, 30,000 40,000 টাকা নিতে একটা A1 এর ফিস না। তাহলে একজন A1 কে আমাদের দিতে হবে। এবং গুড্ডু সিং, যিনি আমাদের ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টের মামলাটা যান একদম হাতের তালের মধ্যে কন্ট্রোল হয়ে গেছে, ওকে পাঠাতেই হতো, ওকেও যায়, ওর একটা খরচা আছে, বিমান ভাড়া, হোটেল এলাকার খরচা ইত্যাদি আছে। আমরা তখন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করি, কারণ আমাদের একটা বিশ্বাস ছিল এই যে আপনারা আজ রোপা 2019টা পাচ্ছেন, এটাও কিন্তু মমতা ব্যানার্জি সহজে দিচ্ছিল না। যখন আপনাদের এই ফেডারেশনের পর্যায়ে মানে তাপস বাবুর পর আর পার্থ চ্যাটার্জির পর মনে হয় শুভেন্দু অধিকারী নিলেন, উনি সমস্ত সমস্যা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আপনি দিয়ে দিন, না দিলে ভাইয়ের ভোটে কিন্তু আপনি গোহারা হেরে যাবেন, সরকারি কর্মচারী অনেক কিছু করে দিতে পারে। আপনি দেখছেন সংখ্যায় কম, এদের পরিবার পরিজন, এদের কাছে যে মানুষ আছে এরা প্রভাবিত করে দেবে। এবং শুভেন্দু বাবুর উদ্যোগেই আজকে রোপা 2019টা আপনারা পাচ্ছেন, তিনি সেদিন এটা পরিবার মধ্যে থেকে করেছিলেন। তাই আমাদের তখন একটা দৃঢ় বিশ্বাস হলো যে এই মানুষটা কর্মচারীর কথা বোঝেন, তিনি বিজেপিতে এসছেন, বিরোধী দলনেতা হয়েছেন, নিশ্চয়ই আমাদের কথাটা উনি শুনবেন। এবং দেখুন, একটা কথা আছে বিবেকানন্দের কথা, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। অর্থাৎ আপনি যদি করেন, ঈশ্বর আপনার পাশে এসে দাঁড়ায়। আপনি যদি কিছু করতে চান, ভাগ্যবানের বোঝা ভগবানের মায়ের কথাটা আছে। তো আমরা একদিন ঠিক করলাম, আমরা 3-4 জন সুনীলবাবুর সঙ্গে দেখা করলাম বিধানসভা গিয়ে, দেখলাম সুনীলবাবু যেন আপনারা আমাদের জন্যই অপেক্ষা করছিলেন, আমরা কবে আসি ওনার কাছে কবে বলে। বলে আমি তো আপনাদের চাইছিলাম, আপনারা আমাদের রাষ্ট্রবাদী সংগঠন করছেন, অথচ আমার সঙ্গে আপনাদের কোনো ইন্টারাকশন হচ্ছে না। আমি সবার মুখে জানতে পারছি দেবাশিসদা আপনি অনেক, সুরেন্দ্র আমাকে অনেক আগে জানেন, আপনি দেবাশিসদা অনেক পুরনো লোক। আমার সঙ্গে সঞ্জীব পাল ছিল অর্ডিনেশন, সঞ্জীব পালকে আমি ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু ও আমার অনেক পরিচিত, আরো অনেকে রয়েছেন, আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না, আমাকে কি করতে হবে? দাদা, হাইকোর্টে আমরা মোটামুটি একটা জায়গায় রায়টা বার করার জায়গায় এসে গেছে। সেই সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, স্পেশাল লিভ পিটিশন করবে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? আমি ইতিহাসটা বলছি বলে স্পেশাল লিভ পিটিশনটা ব্যারিস্টারের পয়সাটা আমরা দিতে পারবো না, কারণ ওখানে কোনো ব্যারিস্টার 8 লাখ 9 লাখ টাকা নিচে কথা বলে না, এটা আপনাকে দেখতে হবে। উনি একটু ভাবলেন, বলে একটা প্রেস করুন,
প্রেস সম্মেলন করুন, আমি সাংবাদিক সম্মেলনে গিয়ে বলবো। সাংবাদিক সম্মেলন করেন, ওরা বললেন, বলেন যে এই মামলা সরকার সুপ্রিম কোর্টে অবধি টানবে, আমি সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারী পরিবেশনকে সর্বপ্রকার সহযোগিতা করবো। প্রেসে বলেছে, এটা চমৎকার পেয়েছিল, সর্বত্র টিভি থেকে শুরু করে কাগজপত্রে সর্বত্র হয়েছিল। তারপরে সেই বছরের বিজয়া দশমী করতে গেলাম, আমার মনে আছে আমরা গিয়েছিলাম নিজাম প্যালেসে। উনি বললেন, ওখানেই ফোন করলেন বাঁশুরি স্বরাজকে, বাঁশুরিকে বলে, সুইট সিস্টার বাঁশুরি, আমি সুবিবন্ধু বলছি যে আমাদের রাষ্ট্রবাদী সংগঠন সরকারি কর্মচারী পরিষদ, ওরা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করবে, সরকার ততদিনে সরকারি সেলফি করেছে, তোমাকে দায়িত্ব নিতে হবে, এটা আমাদের জিততে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ দিয়ে জিততে হবে, তুমি যত বড় ব্যারিস্টার লাগে লাগা, আমি আছি। বাঁশুরি স্বরাজ চিন্তা ভাবনা করে মীনাক্ষী অরোরাকে প্রথমে দিলেন, উনি চলে গেলেন। তারপরে যাকে নিয়োগ করলেন PS পাটোয়ারিয়া, পরমজিৎ সিং পাটোয়ারিয়া, শুনবেন 27টা হিয়ারিং সুপ্রিম কোর্টে হয়েছে, 24 নম্বর হিয়ারিং এসে পাটোয়ারি যে পরিষ্কার দুজন বিচারপতি করলেন, আগের বেঞ্চ পাল্টে যাওয়ার বিচারপতি রিটায়ার করে একটা ডেট পরে সরকারে কপিল সিব্বল আর অভিষেক মনু সিং মিত্র দেখলো যে এটা আমাদের সরকার তো একটা বড় কাম ধেনু, এই সরকার এক একটা করে কেলেঙ্কারি করবে, একটা করে গোলমাল করবে, আমরা কিন্তু মাঠে হাত দিলেই দুধ পাবো, আমাদের কোটি কোটি টাকা এসে যাবে, বুঝেই গেল যে একটা কাম ধেনু। এবং ওই কপিল সিব্বল আর অভিষেক মনু সিং মিত্র দিনের পর দিন ডেটস অফ দ্য ডেট দিচ্ছিলেন। পাটোয়ারি যে তখন 24 নম্বর না 22 নম্বর হিয়ারিং এসে বললেন যে মিলর, এই ম্যাটারটা খুব সিম্পল ম্যাটার, ভারতবর্ষে অন্য রাজ্যগুলোতে ডিএ নিয়ে কোনো প্রবলেম নেই, ডিএটা রাইট, ডিএটা বাজার দর যখন বেড়ে যায় তখন স্যালারিটা বাড়ে না, স্যালারির যে ইলেকশনটা হয় এই ইলেকশনটা যে অ্যালাউন্স কম্পেনসেশন করা হয় সেটাই ডিএনএস অ্যালাউন্স, এটা নিয়ে কোনো রাজ্যে কোনো প্রশ্ন ওঠেনি। যত গোলমাল করছেন পশ্চিমবাংলায়, আপনি কিন্তু এটা শুনলে পরে মামলাটা সমাপ্ত হয়ে যায়, সরকারের পক্ষে কোনো যুক্তি থাকে না। তখন বিচারপতিরা শুনলে বলে, হ্যাঁ এবার আমরা আপনাদের ও সবার বক্তব্য শুনবো। প্রায় 6 থেকে 8টা হিয়ারিং হয়েছিল, সমস্ত তরফের বক্তব্য শুনে 5 তারিখের ওই ঐতিহাসিক রায়টা তারা দিলেন। এবং এইটার পেছনেও সরকারি কর্মচারী ভূমিকা সর্বাধিক, কারণ পরমজিৎ সিং পাটোয়ারিজির অবদান সমস্ত টিভি, অল ইন্ডিয়া টিভি চ্যানেল সর্বত্র দেখিয়েছিলেন। যদি এতটা কথা বললাম কেন, পরিষদ কি লড়াইটা করেছে, এই লড়াই করতে গিয়ে আমাদের কর্মচারীরা কি পরিমাণ ক্ষতি শিকার হয়েছে আমি বেশি বলবো না। আমার সঙ্গে যে দুজন নেতৃত্ব বসে আছেন, ন্যাশনাল ভলান্টিয়ার ভাইস প্রেসিডেন্ট মিলন মিশ্র, তাকে বোধহয় গুনে 2 থেকে 3 বার উত্তরবঙ্গে বদলি করেছেন, এখন কল্যাণীতে আবার এসছেন। সরকার পাল্টে গেছে, এটাই আর চিন্তা নেই, না হলে এবার যদি সরকার ক্ষমতা আসতো আর দেখতে হতো না, পরের দিনই আবার ওরা দার্জিলিংয়ে বাক্স ব্যাটটা নিয়ে ছুটতে হতো। আমার সাধারণ সময় জয়দীপ ভট্টাচার্য বর্ধমানে পোস্টিং করলো সল্টলেক থেকে, ও বর্ধমানের পোস্টিং মেনে নিল, কিন্তু ওর একটা বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হলো, ভয়ঙ্কর জমে মানুষের লড়াই হলো, ওর এখানে একটা প্লেট লাগানো আছে, ও বলেছিল যে আমার চলাফেরা করতে কষ্ট হয়, আমাকে দূরে দেবেন না, ওকে ওর বাড়ি দত্তপুকুর, আমরা অনেক চেষ্টা করে বারাসতে আনা হলো। এত নিষ্ঠুর সরকার। এবং ওই মুকুটহীন যার কথা বললেন, মুকুটহীন বাদশা সেজে নবান্নে বসেছিল, ওকে বারাসত থেকে কল্যাণী পাঠিয়ে দিল, দত্তপুকুর থেকে বৃদ্ধা মা কল্যাণীতে রেগুলারকে যাতায়াত করতে হয়। এবং আমি দুটো বললাম, এরকম আপনাকে ঘুরি উদাহরণ দিতে পারি যে যেমন আপনারা অত্যাচারের শিকার হয়েছেন, আমরাও শিকার হয়েছিলাম। তো আমরা দেখলাম যে এই সরকার এসে এটা মাথায় রেখেছেন। হ্যাঁ, সুবিধা